বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এবং আমার আইডিতে থাকা সকল ফলোয়ার্স ভাই বন্ধুদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও মুবারকবাদ। যে যেখান থেকে লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলের প্রতি আমার অনুরোধ, লাইভটি একটু শেয়ার করে দিবেন। আজকের লাইভটি আসলে ঘোষণা ছাড়াই এসেছি, হঠাৎ করে লাইভে আসলাম গ্রাম পুলিশের কিছু খবরাখবর নিয়ে। বেশ কিছুদিন গত হলো লাইভে আসি না, লাইভ করি না, কারণ গ্রাম পুলিশ সদস্যদের ভিতরে বর্তমান লাইভ নিয়ে একটি বিতৃষ্ণা কাজ করছে এবং অনেকেই লাইভ ভিডিও বা পোস্ট আর দেখতে চাচ্ছে না, তাই লাইভে আসা হয় না। অনেক বিষয় আশাই আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এই মুহূর্তে গ্রাম পুলিশ সদস্যরা কারোর মাধ্যমেই কোনো ভালো মেসেজও আপনারা পাচ্ছেন না। বড় হতাশ এবং নিরাশ অবস্থায় সকলে রয়েছেন। যাই হোক, আমি যেহেতু ঘোষণা ছাড়া হঠাৎ করে লাইভে এসেছি, তাই লাইভে আস্তে আস্তে লোকজন একটু বেশি যুক্ত হয়ে গেলে আমি মূল আলোচনায় চলে যাব। তার আগে আপনাদের সকলের ঈদ কেমন কেটেছে এই বিষয়টি একটু জানাবেন। আমি জানি আমরা যারা গ্রাম পুলিশে চাকরি করি, ঈদের আনন্দ বলতে খুশি বা আনন্দ বলতে আসলে আমাদের জীবনে কিছু নেই। ঈদের আগে আমরা যারা বেতন বোনাস পাই, যে যৎ সামান্য বেতন পাই, সেই টাকাটি কিন্তু বাড়িতে আসতেই ফুরিয়ে যায়। ফলে ঈদের আনন্দটি আমাদের মাটি হয়ে যায়। আবার অনেক উপজেলা বা জেলাতে দেখা যায় যে ঈদ আসলেও আসলে ঈদের আগে বেতন ভাতা হচ্ছে না। এমন ঘটনাই অহরহ বিভিন্ন জেলা উপজেলাতে দেখা যায়। আমরা যারা গ্রাম পুলিশের চাকরি নিয়েছি এবং বর্তমানে কর্মরত আছি, আমরা কিন্তু প্রত্যেকেই বড় আশা নিয়ে এই বাহিনীতে এসেছিলাম যে যেহেতু আমরা সরকারের কাজ করি, সরকারি পোশাক পরিধান করি এবং একটি সরকারি প্রতিষ্ঠানে কাজ করি, পাশাপাশি আমাদের নিয়োগকর্তাও একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নিয়োগপ্রাপ্ত, তাহলে আমরা অবশ্যই জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত হব এবং আমাদের জীবনমানের উন্নয়ন হবে। এই প্রত্যাশা, এই আশা কিন্তু আমাদের গ্রাম পুলিশ সকলের মনে রয়েছে। কিন্তু দিনের পর দিন বিভিন্নভাবে চেষ্টা করার পরেও আমরা যারা গ্রাম পুলিশ বাহিনীতে আছি, তাদের ভাগ্যের উন্নয়ন হচ্ছে না। অনেকেই আশা দিচ্ছেন, আশা দেখাচ্ছেন, কিন্তু ফলপ্রসূ কোনো কার্যকরী কোনো ব্যবস্থা আমরা লক্ষ্য করি না, যার জন্যে আপনারা অনেকেই হতাশ হয়ে পড়েছেন। আজকে দীর্ঘদিন গত হয়, আমরা যারা আপনাদেরকে আপডেট শোনাচ্ছি এবং বিভিন্ন আশা দিচ্ছি, সেই জায়গার থেকেও আমরা নিজেরাই নিরাশ হয়ে যাচ্ছি। সেই আশার আলো কিন্তু আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে না। ফলে আমরা অত্যন্ত হতাশ, অত্যন্ত নিরাশ। দেখুন, বর্তমান লাইভ করলে লাইভে কিন্তু ভিউ হয় না, আশানুরূপ লোক যুক্ত থাকে না, লাইভগুলো দেখে না। আসলে আমরা অনলাইন জগতে যে সকল গ্রাম পুলিশ সদস্য রয়েছে, আমাদের প্রত্যেকের কিন্তু কাজ আমাদের এই দুঃখ দুর্দশাগুলো তুলে ধরা, আমাদের কর্মকাণ্ডগুলো তুলে ধরা, এটা কিন্তু আমাদের কাজ। কিন্তু আমরা কি করি? আমরা গ্রাম পুলিশ সদস্যরাই গ্রাম পুলিশ সদস্যের বিভিন্ন পোস্ট কমেন্টে বাজে মন্তব্য করি।
এটা অত্যন্ত দুঃখজনক এবং কষ্টদায়ক। আমি দেখেছি 13ই মার্চ যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ডিবিসি নিউজে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। কয়েক মিলিয়ন সেই ভিডিওতে ভিউ হয়েছিল এবং কয়েক হাজার শেয়ার হয়েছিল, কয়েক হাজার কমেন্ট হয়েছিল। কিন্তু গ্রাম পুলিশ সদস্যদের চেয়ে সেখানে মন্তব্যকারীর সংখ্যা বেশি ছিল সাধারণ মানুষ। আর সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে আনসার ভিডিবির সদস্যরাও সেখানে বিভিন্ন ধরনের মন্তব্য তুলে ধরেছিল। আর সেই মন্তব্যগুলো বেশিরভাগই ছিল গ্রাম পুলিশ বাহিনীর বিপক্ষে। গ্রাম পুলিশ বাহিনী নিয়ে নানা রকমের মন্তব্য তারা তুলে ধরেছিল। আর সেই মন্তব্যের উত্তর আমরা গ্রাম পুলিশরা হয়ে প্রতিবাদ জানাইনি, তার কোনো উত্তর দেইনি। এটা আমাদের ব্যর্থতা। আমার কথা হলো, গ্রাম পুলিশ বাহিনী নিয়ে যেই সঠিক কথা বলবে, যদি গঠনমূলক কেউ আলোচনা করে, সেখানে গঠনমূলক একটি মন্তব্য করাই গ্রাম পুলিশের কিন্তু কাজ। এতে করে কি হবে? এতে করে গ্রাম পুলিশের মান কিন্তু বৃদ্ধি পাবে। আমরা যারা ভিডিও করি, প্রতিনিয়তই ভিডিও দেই, আগে ভিডিওগুলোর অর্থ বুঝতে হবে। এখানে আমি একটা ভিডিও ছাড়লাম, সেই ভিডিও দিয়ে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা আপনাদের বুঝে নেওয়া উচিত, তারপরে মন্তব্য করা উচিত। কিন্তু দেখা যাচ্ছে বিভিন্নপন্থী লোকজন যারা আমার বিপক্ষের, তাদের পক্ষ নিয়ে অশালীন অশ্রাব্য ভাষা ব্যবহার করতে কেউ কুণ্ঠাবোধ করে না। অথচ গ্রাম পুলিশ সম্পর্কে একটি খবর দেওয়ার মতন ক্ষমতা কিন্তু তাদের নেই। শুধু তাই না, একটি ভিডিও তৈরি করা, একটি পোস্ট করা অথবা একটি লাইভ করার ক্ষমতা কিন্তু তাদের নেই। কারণ যে যত বেশি সমালোচিত হয়, তার গ্রহণযোগ্যতা কিন্তু তত বেশি। ধরুন, আমাকে নিয়ে আপনারা ব্যাপক হারে সমালোচনা করছেন, তার মানে আমি যে কাজগুলো করছি সেই কাজগুলোর ধারে কাছেও যারা বুঝতে পারছে না, তারাই সমালোচনা করছে। আমি আজ থেকে 5-6 দিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম। সেই ভিডিওটির কথা ছিল ঠিক এমন যে, হয়ে গেল জাতীয়করণ, পেয়ে গেলাম জাতীয় বেতন স্কেল, স্বপ্ন দেখি স্বপ্ন বুনি, সব স্বপ্ন হারিয়ে যায় নিমিষেই মরীচিকার মতো, যখন বন্ধ চোখ খুলি। এই কথা বলে আমি একটি ভিডিও ছেড়েছিলাম। এই ভিডিওটির মানে কি? এটি কিন্তু ভাইরাল হয়েছে। ভিডিওটি 3 লক্ষর উপরে ভিউ হয়েছে। এই ভিডিওটির আসলে মানে কি? যে আমরা সকলেই জাতীয়করণ বা জাতীয় বেতন স্কেলের স্বপ্ন কিন্তু আমরা সবাই দেখছি, কিন্তু আমাদের এই দেখা স্বপ্নগুলো নিমিষেই হারিয়ে যাচ্ছে মরীচিকার মতো। মরীচিকা যেমন দেখা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমরা জাতীয়করণ বা জাতীয় বেতন স্কেলকে দেখতেও পারছি না, ধরতেও পারছি না, তার আশেপাশে যাইতে পারতেছি না, শুধু মুখে বলতেছি জাতীয়করণ, জাতীয় বেতন স্কেল। আমরা এগুলো স্বপ্নে দেখছি। মানুষ ঘুমের মধ্যে অনেক মজার স্বপ্ন দেখে, কিন্তু যখন সে তার বন্ধ চোখটি খুলে ফেলে, অর্থাৎ জেগে ওঠে, তখন কিন্তু নিমিষেই সব স্বপ্ন হারিয়ে যায়। আমরা আসলে জাতীয়করণ বা জাতীয় বেতন স্কেলের স্বপ্নটা দেখি সেই ঘুমিয়ে স্বপ্ন দেখার মতো। যখন ঘুমটা ভেঙে যায়, তখন আমাদের স্বপ্নও যেন বিলীন হয়ে যায়। আমি আসলে এই কথাটি বোঝাতে চেয়েছি। সেখানে অনেক গ্রাম পুলিশ সদস্য মন্তব্য করেছে
যে আপনি কি পাগল হয়েছেন? বাড়ি থেকে জানে, কেউ ছাগল বলছে, কেউ পাগল বলছে, কেউ শালারপুত বলছে, কেউ বাল বলছে, মানে অশালীন অকথ্য যে ভাষাগুলো আছে সেগুলো অনলাইনে তারা তুলে ধরছে। একজন গ্রাম পুলিশ সদস্য হয়ে সে যদি অনলাইনে এই অশ্রাব্য ভাষা ব্যবহার করে, তাহলে তার শিক্ষাটা কি সত্যিকারেই প্রকৃত শিক্ষা নাকি কুশিক্ষা? কতটা কুশিক্ষায় শিক্ষিত হলে মানুষ এই ধরনের ভাষা ব্যবহার করতে পারে? শুধু আমাকে নয়, যাদেরকেই এ ধরনের ভাষা ব্যবহার করা হয় তারা আসলে প্রকৃত শিক্ষিত লোক নয়। তারা বেয়াদবির চরম সীমায় পৌঁছে গিয়েছে। নতুন নতুন চাকরি নিয়েছে, আগা জানে না মাথা জানে না, গ্রাম পুলিশ সম্পর্কে কিন্তু কিছুই জানে না এরা। অথচ ভাব দেখাই অনেক বড় ধরনের ডিগ্রিধারী তারা। এটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক এবং কষ্টদায়ক। যাই হোক, তারপরেও এই ধরনের লোক প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় কিন্তু রয়েছে। যারা গ্রাম পুলিশের সচেতন ব্যক্তি রয়েছেন, উপজেলায় এই ধরনের কোনো গ্রাম পুলিশ সদস্য পেলেই প্রতিহত করুন, তাদের থামান। কারণ এরা গ্রাম পুলিশের কে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গ্রাম পুলিশের ক্ষতির অন্তরায় আপনারা সকলেই দেখেছেন। 12 এপ্রিল লাল মিয়া একটি লাইভ করেছে। সেই লাইভে সরকার প্রধানকে এমন একটি কথা বলেছে, দেশের প্রচলিত আইনের বিরুদ্ধে এমন একটি কথা বলেছে, যে কথাটি গ্রাম পুলিশ বাহিনীকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। এই ধরনের কথা তার মতো একজন লোকের কাছ থেকে আমরা আশা করি না, প্রত্যাশা করি না। আমরা গ্রাম পুলিশ নিয়ে যারা কাজ করি, দৌড়ঝাঁপ করি, কথা বলি, ভিডিও লাইভ বা পোস্ট করি, তাদেরকে একটু ভেবে চিনতে এগুলো করতে হয় এবং করা উচিত। প্রতিটি গ্রাম পুলিশ সদস্যরই কিন্তু অভাব অনটন আমাদের নিত্যদিনের সঙ্গী। এই অভাব অনটনের থেকেই যে আমরা এমন একটি খারাপ কথা বলবো, যে কথাটি গ্রাম পুলিশ বাহিনীর জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, সে ধরনের কথা থেকে আমাদেরকে বিরত থাকাই সবচেয়ে ভালো। আমরা যখন কোনো লাইভ করব, কোনো ভিডিও করব, কোনো পোস্ট দিব, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের শালীনতা বজায় রাখতে হবে। আমাদের শৃঙ্খলাবোধ জাগ্রত রেখেই সেগুলো করতে হবে। কারণ আমরা ছোট হলেও একটি বাহিনীর সদস্য। আমি বলেছিলাম যে আমার একটি ছোট্ট ভিডিও, রিলস ভিডিও, সম্ভবত 20 সেকেন্ড বা 25 সেকেন্ডের ভিডিওটি হয়ে গেল গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণ, পেয়ে গেলাম জাতীয় বেতন স্কেল, যে বিষয়টি একটু আগে আলোচনা করলাম। সেই ভিডিওটি কিন্তু দারুণভাবে ভাইরাল হয়েছে। আর ভাইরাল ভিডিওগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে যায়। সেখানে কিছু নন গ্রাম পুলিশ সদস্য, অর্থাৎ সাধারণ পাবলিক এবং আনসার ভিডিবির সদস্যরা এমনভাবে বাজে মন্তব্য করেছে, যেটা আমার নিজের কাছে লজ্জা লেগেছে। অথচ আপনারাও অনেকে সেখানে কমেন্ট করেছেন। অথচ গ্রাম পুলিশ নিয়ে অশালীন কথা যারা বলল, গ্রাম পুলিশের বাইরের যে সকল সদস্য মানুষ, তাদের বিরুদ্ধে কিন্তু আপনাদের ওই কমেন্টের মাধ্যমেই উত্তর দেওয়া উচিত ছিল। আপনারা সেটা করেননি। না করে করেছেন কি, আমার পোস্টেই আমাকে
বিভিন্নভাবে বকাবাদ্য করেছেন, বিভিন্নভাবে গালিগালাজ করেছেন। এতে কি ফল হবে আপনাদের? কি লাভটি হবে? আমাকে গালাগালি করলে, আমাকে অশালীন অশ্রাব্য ভাষায় বকাবকি করলে আমি কি আপনার জাতীয়করণ আদায় করে দিতে পারবো? গ্রাম পুলিশ সদস্যের কারোর বাবার শক্তি নাই গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণ এনে দিবে। গ্রাম পুলিশ বাহিনীর কোনো সদস্যের বাবার শক্তি নাই গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় বেতন স্কেল এনে দিবে, যদি সরকার সদয় না থাকে। যদি সরকার আপনার প্রতি সদয় থাকে, এই বাহিনীর প্রতি যদি সরকার সুদৃষ্টি দেয়, তবেই গ্রাম পুলিশ বাহিনী জাতীয় বেতন স্কেল পেতে পারে, জাতীয়করণ সরকার ইচ্ছা করলে দিতে পারে, নচেত নয়। আন্দোলন করবেন, করেন। কি আন্দোলন করবেন? পারবেন না আন্দোলন করতে, কারণ সেই হাট গ্রাম পুলিশের নাই, সেই অর্থ গ্রাম পুলিশের নাই। একটা না 5 দিন 7 দিন ঢাকায় পড়ে থাকতে পারবেন? পারবেন না। কারণ লাল মিয়া 29শে এপ্রিল একটা অবস্থান ধর্মঘটের ডাক দিয়েছিল। সেখানে সে একটা লাইভ করলে দেখতাম 1000-1200 লোক তার লাইভে যুক্ত হয়ে গেছে। 300, 400, 500 কমেন্ট চলে এসেছে, 300 শেয়ার হয়ে গেছে। কিন্তু প্রেস ক্লাবের সামনে যখন বসেছে তখন দেখছি 5 জন 6 জন। কেরে ভাই? যারা তাকে ইন্ধন দিলেন, যারা বললেন যে আমি পাশে আছি, পাশে থাকবো, আপনি পাশে ছিলেন না কেন? সে তো বসেছিল আপনার জন্য, কেন গেলেন না? আমার রাগটি ছিল মূলত এখানেই যে লাল মিয়া একজন দফাদার, সে রিট পিটিশন মামলার 1 নম্বর বাদী। তার এ ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার আগে যারা তার সিনিয়র রয়েছে, সিনিয়র বলতে আমি বুঝাচ্ছি বয়োজ্যেষ্ঠ, যারা দীর্ঘদিন গ্রাম পুলিশের নেতৃত্ব দিচ্ছে, তাদের সাথে 1 মিনিটের জন্য হলেও আলোচনা করার প্রয়োজন ছিল। শুধু তাই নয়, লাল মিয়াপন্থী আমরা যারা ছিলাম, আমাদের সাথেও 1 মিনিটের জন্য হলেও বিষয়টি নিয়ে আলোচনা করার প্রয়োজন ছিল। আমাদের কারোর সাথে আলোচনা না করে সে হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে প্রেস ক্লাবের সামনে বসলো, যেখানে লোকই জমা হয় না। সে ভেবেছিল যে আমার লাইভে 1000-1200 লোক যুক্ত থাকছে, এত মানুষ আমাকে ইন্ধন দিচ্ছে, পাশে আছি, চালিয়ে যান, তাহলে লোক তো আমার কথাতে আসবেই। কিন্তু সে এটি বুঝে নাই যে অনলাইনে এই ধোঁকা দেওয়া লোকের অভাব নেই। সবাই অনলাইনে ধোঁকা দিচ্ছে, আর ধোঁকা খাচ্ছে যারা এই ধরনের কথাগুলো বলছে, তারা কিন্তু ধোঁকা খাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম মুফাজ্জল ভাই অলরেডি আমার ইয়াতে যুক্ত হয়ে গেছে লাইভে। আমি অবশ্যই মুফাজ্জল ভাইকে লাইনে নিব, আমি একটু আলোচনা করে নিই। যাই হোক, যার কারণে আন্দোলন কিন্তু সফল হয়নি, আন্দোলনটি সফল হয়নি। আপনারা লাল মিয়া আপনাদের ধোঁকা দেয়নি, আপনারা লাল মিয়াকে ধোঁকা দিয়েছেন। আজকে যারা লাল মিয়ার পক্ষ নিয়ে আমাদের ভিডিও পোস্ট বা লাইভে এসে অকথ্য অশালীন ভাষা ব্যবহার করছেন লাল মিয়ার পক্ষ নিয়ে, আপনারা চরম মাপের একটা বেয়াদব। এই বাহিনীতে থাকার মতন যোগ্যতা আপনাদের নেই। কারণ হলো আপনারা শুধু আমাদের অকথ্য ভাষা ব্যবহার করেন না, লাল মিয়ার সাথে চরম সততার আশ্রয় নিয়ে লাল মিয়াকে ডুবিয়ে দেওয়ার ধান্দাই ছিলেন আপনারা। কেন এটি করেছেন? আর লাল মিয়া এটি করতে গিয়ে ক্ষতি হয়েছে সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের। আজকে আপনাদের কেউ আপডেট দিচ্ছে না, কেন দিচ্ছে না? আমরা আপডেট দিলেই আপনারা বিভিন্ন রকমের বাজে মন্তব্য করে থাকেন। আপডেট বন্ধ, কোনো আপডেট আপনাদের আমরা দিব না। যখন কাজ হবে, চাঁদ উঠলে এমনি দেখতে পাবেন। আমরা চাঁদ উঠছে এই খবরটি আর আপনাদের জানাতে চাই না। যদি ভালো কিছু হয়
আপনাদেরও হবে, আমাদেরও হবে। আর যদি মন্দ কিছু হয় তাহলে আপনারও হবে, আমারও হবে। আপনার যেমন টাকার প্রয়োজন, আমারও তেমন টাকার প্রয়োজন। আপনি যদি বেতন 7,000 পান, আমিও তো 7,000ই পাই, নাকি বেশি পাই? পাই না। আপনার জন্য আমি দৌড়ঝাঁপ করব ঢাকায় গিয়ে, 1 দিন 2 দিন 5 দিন ঢাকাতে পড়ে থাকব, আর আপনি বউ বাচ্চা নিয়ে বাড়িতে সহি সালামতে থাকবেন, আর আমি ওখানে কষ্ট করব আপনার ভাগ্য উন্নয়নে। দারুণ বিষয়। আবার একটু উল্টাপাল্টা হলেই আপনি আমাকে বাজে কথা বলবেন, গালি দিবেন, পাবনা পাঠাবেন। আমি পাগল নাকি? আজকে কান খুলে শুনে রাখুন, যারা বিরূপ মন্তব্য করেন তারা শুনে রাখুন। 1990 সালে SM হাই স্কুল ঈশ্বরদী পাবনা থেকে প্রথম বিভাগে SSC পাশ করেছি। 4100 টাকা সরকার থেকে স্টাইপেন্ড পেয়েছিলাম, বৃত্তি পেয়েছিলাম। পুরা পাবনা জেলাতে 3 জন ফার্স্ট ডিভিশন পেয়েছিল 1990 সালে। এই ফার্স্ট ডিভিশনের মধ্যে আমি মজিবর ছিলাম, আজকে চৌকিদার হয়ে গেছি। সেটি আমার নিজের কর্মফল। আজকে অনেকে আমাকে স্যার বলা লাগতো যদি ভুলটা আমি না করতাম। দুর্নীতি দমন ব্যুরোতে আমার হওয়া চাকরি আমি করি নাই, বাংলাদেশ ব্যাংকে হওয়া চাকরি আমি করি নাই। কারণ আমি যদি এই ভালো ভালো চাকরিগুলো করতাম, কাস্টমসে আমার হওয়া চাকরি আমি করি নাই, যদি এই ভালো ভালো চাকরিগুলো করতাম তাহলে তো আপনাদের সাথে এই চৌকিদারি করতে আসতাম না, আর বকাও খেতাম না। এই চাকরিটা নেওয়ার পরে আমি 2004 সালে এই চাকরিতে যোগদান করি সরাসরি দফাদার পদে। ইউনো মহোদয় ছিল হামিদুর রহমান। আমি আর একটু কথা ভুলে গেছি, 1990 সালে SSC পাশ করেছি। 1992 সালে ঈশ্বরদী সরকারি মহাবিদ্যালয় থেকে ইন্টার পাশ করি ফার্স্ট ডিভিশনে। 1994 সালে ডিগ্রি পাশ করেছি ঈশ্বরদী সরকারি কলেজ থেকে সেকেন্ড ক্লাসে। প্রাইভেট টিউশনই ছিল আমার একমাত্র পেশা তৎকালীন সময়। আমি বেশিরভাগ ক্ষেত্রেই প্রাইভেট পড়াতাম। কোর্স কন্ট্রাক্ট, কোর্স কন্ট্রাক্ট বুঝেন? পাশ করলে টাকা দিবেন, যদি ফেল করেন 1 টাকাও নিব না, চুক্তি 6,000। আমি আপনাকে পাশ করার উপযোগী করে গড়ে তুলব। আমি 2 মাসে পারি, 3 মাসে পারি, আর 15 দিনে পারি। আমার ছাত্র ছিল ইন্টার ডিগ্রির সব ছাত্ররা। আমি বেশিরভাগ পড়াতাম ডিগ্রির ছাত্রদের, কারণ ডিগ্রির ছাত্রদের পড়িয়ে মজা পেতাম। 35 মার্কের গ্রামাটিক্যাল প্রশ্ন থাকতো ডিগ্রিতে। সেই গ্রামাটিক্যাল প্রশ্নগুলো আমি থিওরিক্যাল কখনোই পড়াতাম না, আমি প্র্যাকটিক্যাল পড়াতাম। যেমন নাঙল হাতে ধরিয়ে দিয়ে, নাঙলের মুঠ হাতে ধরিয়ে দিয়ে বলা হয় যে এভাবে ধরে রাখো, গরুতে টেনে নিয়ে যাবে আর মাটি চাষ হয়ে যাবে। আমি ঠিক এইভাবে পড়াতাম টেকনিক্যালি। একটি ছেলেও ছিল না যে ফেল করেছে ইংরেজিতে আমার কাছে প্রাইভেট পড়ে। ইংরেজিতে কেউ ফেল করেনি। গ্রামাটিক্যাল প্রশ্নের পাশাপাশি যে থিওরিক্যাল প্রশ্নগুলো ছিল, যেমন কম্প্রিহেনশন, উপরের অংশ পড়ে নিচের প্রশ্নগুলোর জবাব দাও, এই ধরনের যে প্রশ্নগুলো ছিল আমি খুব টেকনিক্যালি দেখিয়ে দিতাম যে কিভাবে এই প্রশ্নগুলোর উত্তর করতে হয়, কোন অংশ থেকে। থিসিস রাইটিং, সার অংশ বা সারমর্ম রাইটিং, সেটি আমি দেখিয়ে দিতাম কিভাবে তৈরি করতে হয়। ও আলটিমেটলি একটি ছেলে ইংরেজিতে অনায়াসে পাশ করে যেত। প্রাইভেটে প্রচণ্ড সুনাম ছিল আমার। যাই হোক, সেখান থেকে আমি এসে 2004 সালে
নেতৃত্বে যোগদান করি 2004 সালে সরাসরি দফাদার পদে। আমার সার্টিফিকেট দেখে আমি এসএসসি পাস সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করেছিলাম। ইউনো মহোদয় আমাকে বলেছিলেন নাম ঠিকানা লেখো। আমি বলেছিলাম স্যার বাংলাতে না ইংরেজিতে লিখব। স্যার বলেছিলেন দুটোই লেখো, বাংলা ইংরেজি দুটো দিয়েই লেখো। আমি লিখে স্যারের সামনে যখন দিলাম, স্যার আমার লেখা দেখার পরে প্রশ্ন করেছিল যে তুমি তো এসএসসি পাস নও, তুমি আরও বেশি শিক্ষিত, সত্য কথা বলতে হবে, তাহলে আমি চাকরি দেব না, নইলে না। আমি সত্য কথা বলেছিলাম। স্যার আমাকে বলেছিল যে তোমাকে চাকরিটা দেওয়া হবে না, কারণ এই চাকরিটা তোমাকে দিলে তুমি করবা না। তখন আমি স্যারকে বলেছিলাম যে স্যার আমার চাকরির মেয়াদ আছে আর 6 মাস, সার্টিফিকেট এজ। আমি জানি চাকরিটা সরকারি, যদি আমি এখানে ঢুকতে পারি, আমাকে যদি দয়া করে স্যার নিয়োগ দেন, তাহলে আমি এই চাকরিতে ঢুকে আমার দরখাস্ত করার সময়সীমা 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে এবং আমি 32 বছর বয়স পর্যন্ত এই চাকরিতে থেকে অন্য চাকরিতে আবেদন করতে পারবো। এই কথার পরে স্যার আমাকে নিয়োগ দিয়েছিল। 2004 সাল থেকে 2010 সাল পর্যন্ত আমি এই চাকরি করি। 11 সালে এসে আমি চিন্তা করলাম, তখন বয়স ছিল, চিন্তা করলাম যে এই চাকরি দিয়ে জীবন চলে না, অতএব এই চাকরি করব না, অন্য কোনো চাকরি আমি করব। সেখান থেকে বের হয়ে যাই, রিজাইন না দিয়ে অ্যাবসেন্ট করে চলে যাই, ঢাকাতে যাই। ঢাকাতে গিয়ে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে এসআর পদে প্রথমে ঢুকি চাকরিতে, এবং সারা বাংলাদেশে এসআরদের মধ্যে ফার্স্ট হই। আমার বেতন সবার থেকে 1000 টাকা বৃদ্ধি হয়। সেখানে কিছুদিন চাকরি করার পরে সেখান থেকে আমি তাজমেলা মাইনে আসি। সেখানেও সারা বাংলাদেশে প্রথম হয়েছিলাম আমি এসআর হিসাবে। আমার পোস্টিং ছিল সাভারে। সেখান থেকে একটি কোম্পানি আমাকে ডেকে নিয়ে যায়, ইলেকট্রিক কোম্পানি, জিএম হিসাবে দায়িত্ব দেন। আমি জিএম এর দায়িত্ব পালন করি 1 বছর। জিএম এর দায়িত্ব পালন করাকালীন আর একটি ইলেকট্রিক কোম্পানি, বন্ধু মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, তখন তারা আমাকে বলে যে আমার কোম্পানিতে জয়েন্ট করেন মার্কেটিং ম্যানেজার হিসাবে। আমি মার্কেটিং ম্যানেজার হিসাবে যোগদান করি। সেখানে যোগদান করে দীর্ঘদিন চাকরি করি। 2016 সালে যে কোনো কারণবশত আমি সেখান থেকে বাড়ি চলে আসি। এসে একদিন টিভির সামনে বসে রয়েছি, বাজেট অধিবেশন চলছে। সেই বাজেট অধিবেশনে দেখলাম নাটোর 2 আসনের এমপি মহোদয় শফিকুল ইসলাম শিমুল, তিনি গ্রাম পুলিশ নিয়ে কথা বলছেন। প্রায় 10 মিনিট কথা বললেন। তার কথাগুলো হৃদয়ে আঘাত করল। তিনি বললেন যে আমি মাননীয় স্পিকারের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সকল চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধি করে তাদের সংসারে সচ্ছলতা এনে দিয়েছে, আর গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জীবনমানের কোনো উন্নয়ন নাই। তারা রিক্সা ভ্যান চালায়, কেউ ক্ষেত খামারে কাজ করে, কেউ হাট বাজার ঝাড়ু দেয়। এভাবে গ্রাম পুলিশের জীবন চলে। এই সামান্য বেতনে তাদের সংসার চালানো দায়ী হয়ে পড়েছে। এই ক্ষেত্রে সরকারের এদের বেতন ভাতা বৃদ্ধির পরিকল্পনা সরকারের আদৌ আছে কিনা আমি জানতে চাই। শফিকুল ইসলাম শিমুল মহোদয়ের সেই প্রশ্নের জবাবে আবুল মাল আব্দুল মুহিত তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন। তিনি বললেন গ্রাম পুলিশের বেতন বাড়ে অন্য সার্কেলে। 2015 সালে গ্রাম পুলিশদের বেতন বাড়ানো হয়েছে। 2020 সাল নাগাদ আবার বেতন বাড়তে পারে।
মনে জিদ হলো যে কিরে, গ্রাম পুলিশ বাহিনীর বেতন ভাতা বৃদ্ধি হয় অন্য সার্কেলে, তাহলে এই সার্কেলটি আমাদের দেখতে হবে। আর গ্রাম পুলিশ বাহিনীর জীবনমান উন্নয়নের জন্য গ্রাম পুলিশ বাহিনীতে আবার ঢুকতে হবে আমাকে। আমি সেই পূর্বের চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করে ইউনো অফিসে আবেদনের মাধ্যমে, যেহেতু আমি চাকরি ছেড়ে গিয়েছিলাম না, চাকরিতে বহাল থাকা অবস্থায় গিয়েছিলাম, আমি আবেদনের মাধ্যমে আবারও যোগদান করি। করেই সিদ্ধান্ত নেই রিট পিটিশন মামলা করব, হাইকোর্টে মামলা করব সরকারের বিরুদ্ধে। তখন যোগাযোগ হয় অনেকের সাথে, মামলা করার বিষয় নিয়ে অনেকের সাথে যোগাযোগ করি। এখন মামলা করতে হলে তো কাগজপত্রের প্রয়োজন। একদিন উপজেলা হাজিরাই গেলাম, উজ্জ্বল খানকে বললাম, দোস্ত, 1976 সালে বঙ্গবন্ধুর যে পরিপত্র আমরা ফেসবুকে দেখি, এটি শুধু ফেসবুকের এই কাটিস কপি নাকি চিঠিপত্র আছে? সে আমাকে বলল যে অবশ্যই চিঠি আছে। আমি বললাম, দোস্ত, তোমার কাছে কি সেই চিঠিটা আছে? কয়, আমার কাছে আছে। আমি বললাম, তাহলে চিঠিটা আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই। সে একটি ব্যাগের ভিতর থেকে বেশ কিছু কাগজ বের করলো। সেই কাগজের মধ্যে আমি পেলাম 1976 সালের বঙ্গবন্ধুর সেই পরিপত্র, পেলাম 2008 সালের স্কেলের চিঠি, পেলাম 2010 সালের স্কেলের চিঠি, পেলাম 2012 সালের স্কেলের চিঠি। সাহসটা বেড়ে গেল। কিরে, গ্রাম পুলিশ সদস্যদের স্কেল দেওয়ার পরেও সেটি কেন বাস্তবায়ন হয়নি? দানা বাঁধল মনে। বিভিন্ন পত্রিকার কাটিস সংগ্রহ করলাম। তার আগে গ্রাম পুলিশ সদস্যরা যে সকল আন্দোলন সংগ্রাম করেছে, মানববন্ধন করেছে, স্মারকলিপি দিয়েছে, ভোকা মিছিল করেছে, তার কপিগুলো সংগ্রহ করলাম, করে বিভিন্ন লোকজনের সাথে যোগাযোগ করতে থাকি। কিন্তু মুখে সবাই বলে, এগিয়ে কেউ আসে না। এগিয়ে আসলো সাইদুল দেওয়ান। সাইদুল দেওয়ান আমাকে বলল যে আপনি অল্প কিছু সাপোর্ট দিবেন, আর যত টাকা লাগে আমি খরচ করব। দুইজন রেডি হয়ে গেলাম। তখনও কিন্তু সাইদুল দেওয়ান আর আমার মাঝে কোনো দেখা হয়নি, এই ফেসবুকেই পরিচয়। হঠাৎ একদিন আমরা রেডি হয়ে গেলাম, আশা সমিতির থেকে, এনজিও আশার থেকে 20,000 টাকা লোন তুলেছিলাম, নিয়ে কোমরে বেঁধে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সাইদুল দেওয়ান আসলো, বললাম লাল মিয়াকে সাথে নেই। কয়, লাল মিয়াকে? আমি বললাম, ধামরাই উপজেলার একজন দফাদার, ও খুব প্রতিবাদী ছেলে, ওর বিভিন্ন পোস্ট মন্তব্য সবই প্রতিবাদী, ওকে আমরা সাথে নেই। তখন সাইদুল দেওয়ান আমাকে বলেছিল যে না, লাল মিয়াকে প্রয়োজন নেই, কারণ তোমরা দুইজন দফাদার হয়ে যাচ্ছ, আমি একা মহল্লাদার, তোমাদের মধ্যে ভেজাল তৈরি হবে। আমি বললাম, কোনো ভেজাল হবে না, তাকে সাথে রাখি। যাই হোক, সামনের দিকে আর আলোচনা করব না। এক পর্যায়ে রিট পিটিশন মামলা করলাম এই গ্রাম পুলিশ জাতির ভাগ্য উন্নয়নে। মামলাটি চালু হওয়ার পর থেকেই বুঝতে পারলাম যে কি ভুলটাই না জীবনে করলাম। বুঝতে পারিনি যে মানুষের ভিতরে এতটা লোভ লালসা কাজ করে, সেটি বুঝতে পারিনি। এসেছিলাম গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়নের জন্য, সেখানে পেলাম লোভ লালসার কতিপয় মানুষগুলোকে। লোভ লালসার মোহে তাদের কাছে, তাদের কথার কাছে, তাদের ছবির কাছে হেরে গেলাম আমরা, পিছনে পড়ে গেলাম, আমাদের কেউ মনে রাখলো না। এখন অশালীন অশ্রাব্য ভাষায় বকাবাদ্য করতে, কথা বলতে অনেক গ্রাম পুলিশ সদস্য দ্বিধাবোধ করেন না। হায়রে জগৎ,
এ কেমন জগৎ? গ্রাম পুলিশ বাহিনী নিয়ে বেশ কিছু স্বপ্ন কিন্তু চলমান রয়েছে। আপনারা ধরার মতন ক্ষমতা কারণ নেই যে কি কি স্বপ্ন গ্রাম পুলিশের বাস্তবায়ন হতে চলেছে, আপনারা কেউ জানেন না। কজন আছেন জ্ঞানী গুণী? যে 2-3 জন আমরা মুখ খুলেছি, আমাদেরকে অশালীন অশ্রাব্য ভাষায় আপনারা কথা বলেছেন। আপনারা অশালীন অশ্রাব্য ভাষায় কথাবার্তা বলেছেন, আমরা থেমে গিয়েছি। ভিডিও একটা ছাড়লেই আপনারা মনে করেন যে খবরটি হওয়ার আগেই কেন খবর দেয়। আরে মিয়া, সব ভিডিওই কি হওয়ার ভিডিও? বললাম জাতীয়করণ হয়ে গেছে, বললাম জাতীয় বেতন স্কেল পেয়ে যাচ্ছে, বললাম সচিবদের ন্যায় সময় স্কেল হতে যাচ্ছে। এর মানে কি আসলেও সেটাই যেটা আমরা বললাম? না, এই কথাগুলো বলার একটা বিশেষ মানে রয়েছে। এই কথাগুলো বলার পিছনে সরকারকে আমরা উৎসাহিত করি, সরকারের ভিতরে উদ্দীপনা তৈরি করি, গ্রাম পুলিশ বাহিনীর প্রতি আস্থা জন্মানোর চেষ্টা করি। আমরা যখন এ ধরনের ভিডিও দেই, এ ধরনের পোস্ট করি, সেখানে সরকারের প্রশংসামূলক কমেন্ট আপনাদের করা উচিত ছিল, কিন্তু সেটা না করে আপনারাই আমাদের বলছেন পাগল, পাবনা পাঠাতে হবে, ছাগল, মানে যত ধরনের খারাপ ভাষা আছে সেই ভাষাগুলো ব্যবহার করছেন। এই কমেন্টগুলো যে কোনো পোস্ট, যে কোনো ভিডিও, যে কোনো লাইভের মূল যে বিষয়টি মানুষ দেখে সেটা কি জানেন? অন্যরা কি মন্তব্য করেছে সেটি লক্ষ্য করেন, কিন্তু আপনারা সেখানেই গিয়ে বাজে কথা লেখেন। আমরা কি গ্রাম পুলিশ নিয়ে বকাবাদ্য করে কোনো পোস্ট দিয়েছি? গ্রাম পুলিশকে হেয় প্রতিপন্ন করার মতন কোনো ভিডিও করেছি? করিনি। তাহলে আপনারা কেন মন্তব্যের ঘরে গিয়ে আমাদের বাজে মন্তব্য করলেন? এইটা তো আমরা আপনাদের কাছ থেকে আশা করিনি। বাজে মন্তব্য কেন করবেন? যদি কারোর কথা আপনার ভালো না লাগে, কারোর পোস্ট ভালো না লাগে, ভিডিও ভালো না লাগে, তাহলে আপনি আস্তে করে সরে যাবেন। এখন মূল কথায় আসব। গ্রাম পুলিশ বাহিনীর জন্য 2টি বিধিমালা তৈরি হয়েছে। একটি হচ্ছে 2011 সাল আর একটি হচ্ছে 2015 সাল। এরপরে আর গ্রাম পুলিশের কোনো বিধিমালা তৈরি হয়নি। কেন হয়নি জানেন? সেটা কি জানেন যে কেন বিধিমালা আর তৈরি হয়নি? 2018 সালে সরকারি চাকরি আইন নামে একটা আইন তৈরি হয়েছিল মহান জাতীয় সংসদে, যে আইনটি পাশ করার জন্য বিল আকারে উঠেছিল। সেই সরকারি চাকরি আইন 2018 সালে কিন্তু পাশ হয়নি। কেন পাশ হয়নি জানেন? সেখানে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করা হয়নি, বিধায় ওই আইনটি তখন পাশ হয়নি। দীর্ঘ 5 বছর পরে এসে 2023 সালের 7 জুলাই মহান জাতীয় সংসদে জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বিলটি উপস্থাপন করলেন এবং প্রস্তাবের মাধ্যমে বিলটি পাশ হলো। স্থানীয় সরকার, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের সেই সরকারি চাকরি আইন 2018-তে অন্তর্ভুক্ত করা হলো। গেজেটটি এখনো হয়নি। এই গেজেটটির উপরে কাজ চলছে। সেই গেজেটে কি বলছে জানেন? সরকারি চাকরি আইন কখনো কেউ পড়ে দেখেছেন?
আমার মনে হয় হাতে গোনা 2-4 জন বাদে ব্যতীত কেউ পড়ে দেখেনি, কেউ বিশ্লেষণ করেনি সেই সরকারি চাকরি আইনটি কি। সেই চাকরি আইনের বেশ কিছু ধারা কিন্তু সংশোধনীতে আনা হয়েছে। তার মধ্যে অন্যতম ধারা হচ্ছে 15 ধারা, যে ধারায় বেতন ভাতার কথা বলা হয়েছে। আমি পূর্বে বলেছি যে 2016-17 অর্থ বছরে বাজেট অধিবেশনে শফিকুল ইসলাম শিমুল মহোদয়ের প্রশ্নের জবাবে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছিলেন, গ্রাম পুলিশের বেতন বাড়ে অন্য সার্কেলে। যার যে বিষয়টি ধরা পড়েছে 2023 সালে যখন সরকারি চাকরি আইন 2018 সংশোধনী 2023 বিলটি পাশ হয়, তখন বুঝেছি যে গ্রাম পুলিশের বেতন অন্য সার্কেলে বাড়ে এই কথাটি কেন বলা হয়েছিল। অনেকবার এই ভিডিওগুলো করেছি, অনেকবার লাইভে আপনাদের বুঝিয়েছি, আপনারা কেউ বোঝার চেষ্টা করেননি। প্রিয় সাথী বন্ধুরা, সেই সরকারি চাকরি আইনের 15 ধারাতে বলা হয়েছে, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ কর্মকর্তা কর্মচারীদের চাকরি সরকারি চাকরি আইনের আওতায় আনা হলো। সেখানে বলা হয়েছে যে এদের বেতন ভাতা বৃদ্ধি করবে সরকার। আগে কারা করত? আগে করত স্থানীয় সরকার। স্থানীয় সরকার চালাই কারা? স্থানীয় সরকার কারা চালাই? স্থানীয় সরকার চালাই স্থানীয় সরকারের সচিব মহোদয়রা। তারা আমাদের বেতন ভাতা নির্ধারণ করত। আর এই চাকরি আইনে এখন বেতন ভাতা সচিব মহোদয়রা নির্ধারণ করবেন না, বেতন ভাতা নির্ধারণ করবে সরকার। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে যদি বেতন ভাতা বৃদ্ধি করতে হয়। এই সরকারি চাকরি আইনের বলে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। সরকারি চাকরি আইনের 17 ধারা এটি। আজকে গ্রাম পুলিশদের কেন বুনিয়াদী প্রশিক্ষণ হচ্ছে এটা বোঝার মতন ক্ষমতা কয়জন গ্রাম পুলিশ সদস্যরা আছে বলেন? বিরূপ মন্তব্য করার লোকের অভাব নাই। অনেকে বিরূপ মন্তব্য করতে পারে, কিন্তু বিশ্লেষণ করার ক্ষমতা নাই। আমি নাকি কবি, আমি নাকি বৈজ্ঞানিক, আমি নাকি প্রধান বিচারপতি, আমি নাকি একজন ব্যারিস্টার, এই ধরনের মন্তব্য করে আমারই গ্রাম পুলিশ সদস্যরা। এগুলো অত্যন্ত ন্যাক্কারজনক এবং দুঃখজনক। জ্ঞান থাকলেই, বিদ্যা থাকলে কিন্তু জ্ঞানী হওয়া যায় না। শিক্ষিত হলেই শুধু জ্ঞানী হওয়া যায় না, জ্ঞানটা আলাদা একটা বিষয়। জ্ঞানটা পুঁথিতে লেখা বই পড়ে জ্ঞান কিন্তু অর্জন করা যায় না। পুঁথিগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। পুঁথির বিদ্যা যেমন পুঁথিতেই থাকে, পড়ার ধন যেমন পড়ার হাতেই থাকে। আপনার প্রয়োজন হইলেও তো সেই ধন আপনি পাবেন না। পুঁথির বিদ্যা পুঁথিতেই থাকবে। আপনার যদি বিদ্যার প্রয়োজন হয়, সেই বিদ্যা আপনার কাজে আসবে না। আপনার নিজের পার্সোনাল জ্ঞান থাকতে হবে। আমি অনেক কথা বিশ্লেষণ করি, এই জন্য আমাকে এই ধরনের মন্তব্য করে অনেক গ্রাম পুলিশ সদস্য। হাই রে আহাম্মক জাতি, তোর বোঝা উচিত ছিল যে এই লোকটি ব্যাখ্যা করেছে, ব্যাখ্যার মধ্যে ভুল আছে কিনা। আমি ব্যাখ্যা করলাম, সেই ব্যাখ্যার মধ্যে ভুল আছে কিনা। আমি বললাম সরকারি চাকরি আইন 2018 সংশোধনী 2023-এর 17 ধারায় বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে গ্রাম পুলিশ সদস্যদের। বুনিয়াদী প্রশিক্ষণ কি জানেন? আপনি যখন চাকরি নেন 2015 সালের এবং 2011 সালের গেজেটে, সেখানে বলা হয়েছিল যে গ্রাম পুলিশ সদস্যকে নিয়োগ দেওয়ার পরে 1 মাস সে পুলিশ সুপারের অধীনে 1 মাসের ট্রেনিংয়ে থাকবে। সেই ট্রেনিংকে আপনারা কেউ পাইছেন? পাননি। সেই ট্রেনিংটি যেহেতু হয় নাই, যার কারণে গ্রাম পুলিশ বাহিনীতে শৃঙ্খলা নাই। কিভাবে র্যাপেল করতে হয়,
কিভাবে মার্চ করতে হয় এই জিনিসটা আমরা গ্রাম পুলিশ সদস্যরা জানি না, যার কারণে সেই সরকারি চাকরি আইনের 17 ধারা এই বুনিয়াদী প্রশিক্ষণ গ্রাম পুলিশদের শুরু করেছে। আজকে এক একটি উপজেলায় 40 জন সদস্য নিয়ে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। এই 40 জন, একটি উপজেলার 40 জন মানুষ, ধরুন বিজয় দিবস, সেই বিজয় দিবসে কিন্তু মার্চ করতে পারবে। সারা বিশ্ববাসী দেখবে যে গ্রাম পুলিশ বাহিনীও সক্ষমতা রাখে, কাজের দক্ষতা গ্রাম পুলিশ বাহিনীরও আছে। আজকে গ্রাম পুলিশ সদস্য নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়। মন্তব্য করে বলা হয় গ্রাম পুলিশ কোনো কাজ করে না। গ্রাম পুলিশ যদি কাজ না করতো, একদিন যদি গ্রাম পুলিশ সদস্য অফিসে না যায়, তাহলে অফিস কিন্তু বন্ধ হয়ে যায়। 2 দিন যদি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জন্ম মৃত্যু নিবন্ধনের রিপোর্ট না দেয়, তাহলে দেখবেন 12টা বেজে গেছে। অথচ কিছু মানুষ তারা আমাদের মন্তব্য করছে যে গ্রাম পুলিশের কাজ কি কাজ করে তারা, তাদের কেন জাতীয়করণ দেওয়া হবে, তাদের কেন জাতীয় বেতন স্কেল দিতে হবে, তারা কি কাজ করে? তারা কোনো কাজ করে না। আমরা যদি কাজ না করি, আমাদের বসিয়ে সরকার কেন বেতন দিবে? আর যদি বেতন দিতেই হয় তাহলে ভালোভাবে দেওয়া হোক। আমরা সঠিক বেতন চাই, আমরা সঠিকভাবে কাজ করতে চাই। আমরা গ্রাম পুলিশ সদস্য, গ্রামীণ জনপদে থাকি। গ্রামীণ জনপদের প্রতিদিনের মানুষের বাড়ির হাঁড়ির খবর পর্যন্ত আমরা দিয়ে থাকি। কিন্তু আমাদের এই আদান প্রদানের সেই খবরগুলোর পারফরমেন্স গ্রাম পুলিশ সদস্যরা পাচ্ছে না, যার জন্য গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে অনেক ঊর্ধ্বতন মহল নেগেটিভ মন্তব্য করছে, কারণ পারফরমেন্সে আমাদের কোনো নাম নাই। আজকে আপনার এলাকায় বড় ধরনের একটি অপরাধ সংঘটিত হচ্ছে, আপনি নিউজটি থানায় দিয়েছেন, থানা পুলিশ এসে সেটি পণ্ড করে দিয়েছে বা গ্রেপ্তার করেছে, রাষ্ট্রের একটি বড় বিপদ থেকে উদ্ধার করেছে। কিন্তু আপনার দেওয়া প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তারা এসেছে, অথচ তাদের ওই পারফরমেন্স খাতাতে আপনার নামটি নেই। একবারও সেখানে বলা হয়নি যে গ্রাম পুলিশ অমুকের সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স অমুককে সাথে নিয়ে আমি এসআই অমুক সেখানে হানা দেই এবং আসামি গ্রেপ্তারে সক্ষম হই। এই কথা কিন্তু কোথাও বলে না। আপনার পারফরমেন্স হবে কোথায়? জন্ম মৃত্যুর রিপোর্ট দিচ্ছেন, কোথায় দিচ্ছেন? আপনি গ্রামে ঘুরে ঘুরে জন্ম মৃত্যুর রিপোর্ট এনে সচিব সাহেবের কাছে দিচ্ছেন, সচিব সাহেব চেয়ারম্যানকে দিচ্ছে, চেয়ারম্যান স্বাক্ষর করে উপজেলায় পাঠাচ্ছে, উপজেলা স্বাক্ষর করে ডিসি অফিসে দিচ্ছেন, ডিসি অফিস স্বাক্ষর করে মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন। সেখানে কি আপনার নাম আছে? সেখানে কি আপনার কথা বলা হয়েছে? হয়নি। আপনার পারফরমেন্স তৈরি হবে কোথায়? 2019 সালে 2019 সালে আমাদের দেশে প্রথম যখন করোনা ভাইরাস হানা দেয়, সারা বিশ্ব এই করোনা ভাইরাসের ভয়ে থমকে গিয়েছিল, দাঁড়িয়ে গিয়েছিল, চুপসে গিয়েছিল। কারণ করোনা রোগীর আশেপাশে ভালো কোনো মানুষ যেত না, ডাক্তাররা পালিয়ে গিয়েছিল, অনেক মানুষ কিন্তু পালিয়ে গিয়েছিল। বাপ চিনে নাই ছেলেকে, ছেলে চিনে নাই বাপকে, মা চিনে নাই ছেলেকে, ছেলে চিনে নাই মাকে। এমন একটি পরিস্থিতিতে সরকার জনসাধারণকে বাঁচানোর জন্য বাধ্য হয়েছিল রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামগঞ্জের বাজার ঘাট পর্যন্ত লকডাউন শাটডাউন দিয়ে মানুষকে রক্ষার চেষ্টা করেছিল, মানুষকে ঘরে বন্দি রাখার চেষ্টা করেছে। আর সরকারের এই গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন করেছে কারা? একমাত্র গ্রাম পুলিশ সদস্যরা, যারা জীবনের মায়া করেনি, যারা করোনা কাকে বলে চিনে না। এই করোনা রুগীদের বাড়িতে গিয়ে ফ্ল্যাগ টাঙিয়ে দিয়েছে, করোনা রুগীর বাড়ি খাবার পৌঁছে দিয়েছে কারা? গ্রাম পুলিশ সদস্যরা। বাজার ঘাট দোকানপাট বন্ধ করে দিয়েছে কারা? গ্রাম পুলিশ সদস্যরা।
লাঠি হাতে করে বাজারে বাজারে ঘুরেছে, মানুষ যেন বাড়ি থেকে বের না হয়, কারণ বের হলেই তাকে করোনাই ধরতে পারে, মানুষ বিপদে পড়তে পারে। যার জন্য এই গ্রাম পুলিশ সদস্যরা লাঠি নিয়ে বাজার পাহারা দিয়েছে। কিন্তু এই পারফরমেন্স গ্রাম পুলিশ সদস্যরা পেয়েছে কি? 1300 টাকার করোনার প্রণোদনা পেয়েছে, যা একজন সুইপারের চাইতে, একজন সুইপার যিনি টয়লেট পরিষ্কার করেন সেই সুইপারের চাইতেও অনেক অনেক গুণ কম পেয়েছে গ্রাম পুলিশ সদস্যরা। অথচ গ্রাম পুলিশ সদস্য কিছু রয়েছে, কিঞ্চিত অংশ রয়েছে যারা মনে করে যে বিরাট বিশাল মাপের চাকরি সে করে, ভাবের চেয়ে ভঙ্গি বেশি। এরম গ্রাম পুলিশ সদস্যরাই আজে বাজে মন্তব্য করে বসেছে। আজকে গ্রাম পুলিশের পারফরমেন্স নেই বিধায় গ্রাম পুলিশ সদস্যরা কে কি কাজ করছে এই ব্যাপারে কেউ জানে না, কেউ খোঁজ নেয় না। গ্রাম পুলিশের জীবন মানের উন্নয়ন হবে কোথায় থেকে? আমাদের নিয়ে কে কথা বলবে বলেন? একটা ইউনিয়নে 9 জন মহল্লাদার আর 1 জন মাত্র দফাদার, 9 জন মহল্লাদার এবং 1 জন দফাদারের সমন্বয়ে গঠিত বাহিনীর নাম হচ্ছে গ্রাম পুলিশ বাহিনী। কেউ যদি জিজ্ঞেস করে, ভাই আপনি কি পদে চাকরি করেন? আমরা বলি গ্রাম পুলিশ। আপনি কি গ্রাম পুলিশ? না, আপনি গ্রাম পুলিশ বাহিনীতে চাকরি করেন, কিন্তু আপনার পদ হচ্ছে হয় মহল্লাদার না হলে দফাদার। পদ কিন্তু এই দুইটা। আর গ্রাম পুলিশ বাহিনীতে সর্বোচ্চ পদের অধিকারী হচ্ছে দফাদার। দফাদারের উপরে কোনো পদ নাই। আজকে গ্রাম পুলিশ বাহিনীর উপজেলা কোনো অফিসার নাই, উপজেলা ভিত্তিক কোনো অফিসার নাই, জেলা ভিত্তিক কোনো অফিসার নাই, বিভাগীয় কোনো অফিসার নাই। এমনকি প্রত্যেকটা বাহিনীর একজন প্রধান থাকে, গ্রাম পুলিশ বাহিনীর কোনো প্রধান নাই। তাহলে কে বলবে রাষ্ট্রের কর্ণধারের সাথে কথা? রাষ্ট্রের কর্ণধারের সাথে কথা বলার মতন গ্রাম পুলিশ বাহিনীতে একটি লোকও নাই, কারণ পদ তো দফাদার পর্যন্ত দিয়েই শেষ করে রেখেছে। তারপরেও খণ্ড খণ্ড ভাবে গ্রাম পুলিশ বাহিনীর জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন নেতৃবৃন্দ কিন্তু তাদের চেষ্টা অব্যাহত রেখেছে, তারা কাজ চালিয়ে যাচ্ছে। আজকে কর্মচারী ইউনিয়নের দিকে আঙ্গুল তুলেন। কর্মচারী ইউনিয়ন যেটুকু করেছে, কে কতটুকু করতে পেরেছে একটু প্রমাণ দেখান আমাকে। একটি টাকা প্রজাতন্ত্রের কাছ থেকে একটি টাকা কি কেউ আদায় করে দিতে পেরেছে? কর্মচারী ইউনিয়নের পক্ষে কথা বলি, এই জন্য অনেকে আমাকে দালাল বলে। আমি ভাই কর্মচারী ইউনিয়নেরও লোক না, আপনাদের ধারণা ভুল। আমি সত্য কথা বলি। উজ্জ্বল খান, লাল মিয়া, মজিবর, সাইদুল দেওয়ান, মুক্তার, জিয়াউল হক, মোফাজ্জল, মনিরুল, এই যে লোকগুলোর কথা বললাম, আমরা রিট মামলার মূল হোতা ছিলাম। উদ্দেশ্য একটাই ছিল যে গ্রাম পুলিশ বাহিনীর জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করব। এটি করতে গিয়ে বিভাজন হয়ে যায় গ্রাম পুলিশের মধ্যে স্বার্থের কাছে। একজন চলে যায় রিট কমিটির পক্ষে, আর একজন চলে যায় প্রধানবাদীর পক্ষে। দুটি গ্রুপ হয়ে মামলাটি আজকে বেহাল অবস্থায়। জাতীয় বেতন স্কেল তো আপনাদের অনেক আগে হয়ে রয়েছে, এখন সেটি যদি আদায় করতে আপনারা ব্যর্থ হন, তাহলে এই দোষ আপনারা কাকে দিবেন? নিজেদের ভালোটা আমরা বুঝি না, আমরা বুঝি অনলাইনে এসে ফেসবুক মাতালো কে বড় বড় কথাই সত্য মিথ্যার ফুলঝুরি সাজিয়ে সুন্দরভাবে উপস্থাপন করছে, তাকে বিশ্বাস করছেন। আর আইন যেটা করছে সেই আইনের প্রতি আপনাদের শ্রদ্ধা নাই, সম্মান নাই। আপনারা মনে করেন আইন ভুয়া। এই গ্রাম পুলিশ সদস্যরা বিচারপতির ভুল ধরেছে, জানেন এটা? হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল স্যার গ্রাম পুলিশ বাহিনীর পক্ষে রায়টি দিয়েছিল, সেই রায়ের ভুল ধরে গ্রাম পুলিশ সদস্যরা। কেমন দুঃখজনক কথা বলেন।
তাহলে গ্রাম পুলিশ বাহিনীর জীবন মানের উন্নয়ন কিভাবে হবে? আপনারা অনেকেই অধীর আগ্রহে চেয়ে রয়েছেন লাল মিয়া করে দিবে, লাল মিয়া প্রতিবাদী ছেলে, লাল মিয়া আমাদের সব কিছু করে দিবে। আমি গ্যারান্টি দিচ্ছি, লাল মিয়া তো দূরের কথা, লাল মিয়ার মতো 100 যদি এক জায়গায় হয় তাও হবে না। কেন হবে না জানেন? যে বাহিনীতে 40,000 লোক এখনো কর্মরত, এই 40,000-এর মধ্যে 30,000 লোককে অ্যাটেন্ড করতে হবে যে কোনো প্রোগ্রামে। সরকারের কাছে রিপোর্ট যাবে, গোয়েন্দা সংস্থার থেকে সরকারের কাছে রিপোর্ট যাবে যে গ্রাম পুলিশ সদস্যরা এটা নিয়ে আন্দোলন করছে। তখন জিজ্ঞেস করা হবে কত পার্সেন্ট লোক এসেছে, তখন পার্সেন্টে দেখা যাবে 70%, 80% লোক এসেছে। তখন কিন্তু কাজটি হবে। আর আন্দোলন সংগ্রাম করা হচ্ছে, লোক গিয়েছে কয়জন? 5 জন। লোক সংখ্যা কত? 40,000। কত পার্সেন্ট আসছে বলেন তো ভাই, কত পার্সেন্ট? 40,000 লোকের মধ্যে 5 জন লোক গিয়েছে আন্দোলন করতে, তাহলে কত পার্সেন্ট হলো? এটা একটি বাহিনীকে ছোট করে দেওয়া, হেয় করে দেওয়া। এতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হলো। এটা আপনারা অনেকেই বুঝেন না, অনেকেই বিভিন্নভাবে মন্তব্য করতে থাকেন। লাল মিয়া আন্দোলনের ডাক দিয়েছিল, আমরা হয়তো যাইনি, আপনারা যেতেন। যারা তার বিভিন্ন পোস্টে লাইভে জয়েন্ট হয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, টাকা পাঠিয়েছেন কেন তাকে? আরে বোকা মানুষ, আপনারা তার টাকা দিছেন কেন? আপনারা ঘরে বসে থেকে তাকে টাকা পাঠিয়েছেন যে 1000 টাকা দিলাম ভাই। টাকা দিয়ে জাতীয় কর্ম কিনা যায় না, টাকা দিয়ে জাতীয় বেতন স্কেল কিনা যায়? আপনি সেখানে যেতেন, সেখানে যায় তার সাথে যোগ দিতেন, যোগ দিয়ে বলতেন লাল মিয়া ভাই আপনি তো চালাচ্ছেন, এটার একটা খরচ আছে ভাই, আপনি এই যে 200 টাকা নেন। এটারে সেটি না করে তার উল্টাটি করেছেন আপনারা। কি হয়েছে তাতে? 43 দিন আন্দোলন করার পরে তাকে চলে আসতে হয়েছে। আর আমি মনে করি যে লাল মিয়ারও এটা বোঝা উচিত ছিল যে 47,000 গ্রাম পুলিশের মধ্যে যেখানে 5-7 জন লোক আমার সাথে যোগ দিচ্ছে, তাহলে বাকিরা আমাকে প্রত্যাখ্যান করেছে, এ ধরনের আন্দোলন আমার করার প্রয়োজন নাই। এটি ঘোষণা দিয়ে বের হয়ে আসা উচিত ছিল। এতে মঙ্গল হতো গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের। আমি একটু আগে বলেছি সরকারি চাকরি আইন 2018 সংশোধনী 2023-এর 17 ধারা ক্ষমতা বলে বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে। 19 ধারা বলে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। 15 ক ধারা বলে চেয়ারম্যান মহোদয়দের সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করার নির্দেশনা এসেছে। গ্রাম পুলিশ বাহিনীরও 15 ধারা বলে বেতন ভাতা বৃদ্ধি হবে। ধৈর্য ধরুন, এটি আমার আপনার হাতের কাজ নয়, এটি সরকারের কাজ। চেষ্টা অব্যাহত আছে। এখানে আমি আপনি কেউ চেষ্টা করছি না, আমরা শুধু খোঁজ খবর রাখছি, খোঁজ খবর জানাতে পারি, আবেদন নিবেদন করতে পারি, এছাড়া কারোর কিছু করার নেই। কর্মচারী ইউনিয়নের ঈদের আগে মন্ত্রণালয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঈদের ব্যস্ততার জন্য তারা সময় দিতে পারেনি। আশা করছি ঈদের পরে তারা যাবেন, হয়তো সঠিক খবরটি আপনার আমার সকলের জন্য তারা নিয়ে আসবেন। আর সঠিক খবরটি যদি গ্রাম পুলিশ বাহিনীর জন্য নেগেটিভের দিকে যায়, সকলকে প্রস্তুত থাকতে হবে। সকলকে প্রস্তুত থাকতে হবে, ঝাঁপিয়ে পড়বেন সবাই, কেউ ঘরে বসে থাকবেন না। আমি সকলকে অনুরোধ করব, আমি লাল মিয়া বুঝি না, কর্মচারী ইউনিয়ন বুঝি না, ভবেন কমিটি বুঝি না, মোস্তফা কামাল কমিটি বুঝি না, মজিবর বুঝি না, সাইদুল দেওয়ান বুঝি না, উজ্জ্বল খান বুঝি না। আমি বুঝি 47,000 গ্রাম পুলিশের পিঠ যেহেতু দেওয়ালে ঠেকে গেছে,
এই 47,000 গ্রাম পুলিশ সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য সকলকে একটি প্ল্যাটফর্মে এসে অবশ্যই শরিক হতে হবে দাবি আদায়ের লক্ষ্যে। আর যদি কেউ না আসে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। লাল মিয়ার আলাদা ব্যানার থাকতে পারে, উজ্জ্বল খানের আলাদা ব্যানার থাকতে পারে, কর্মচারী ইউনিয়নের তো আছেই। তারা আলাদা আলাদা ব্যানার নিয়েই আসুক, তাতে কিছু যায় আসে না, কিন্তু আন্দোলনের প্ল্যাটফর্মে এক জায়গায় এসে দাঁড়াতে হবে। এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে ইনশাল্লাহ। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই পর্যন্ত যাওয়া হয়তো লাগবে না কারোর। ইনশাল্লাহ আমরা ভালো কিছু পাব। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। ধৈর্য তো অনেক ধরেছেন, আর যদি সরকার আমাদের না দেয় আমরা কি এনে দিতে পারবো আপনাদের? পারবো না। আমাদের গালিগালাজ করে আপনাদের লাভ কি হবে? আমাদের বিরুদ্ধে অশালীন, অশ্রাব্য, খারাপ ভাষা ব্যবহার করে আপনার নিজেরই তো মান ক্ষুণ্ণ হচ্ছে। আপনি শিক্ষিত মানুষ, আপনার ভাষা হবে মার্জিত। আপনি যদি আমার সমালোচনা করেন সেই সমালোচনাটি অবশ্যই গঠনমূলক হতে হবে। আপনি গঠনমূলক সমালোচনা করেন, এখানে তো সমস্যা নেই। আপনি যদি আমার গঠনমূলক সমালোচনা করেন আমি আপনাকে অবশ্যই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাবো। কিন্তু দেখা যাচ্ছে কমেন্টটা সে কি, মজিবর চাচা পাগল হইছে বাড়িতে কেউ জানে, পাবনাই নিতে হবে। এটা কোন ধরনের ভাষা? এর মধ্যে এমন কিছু ছেলেরা এতটা বেয়াদব যেটা কল্পনার বাইরে, এত খারাপ ভাষায় মন্তব্য করে যা শুনলে নিজের কাছে খুব কষ্ট লাগে। আমি অনেককে অলরেডি ব্লক দিয়ে দিয়েছি। আমি আমার আইডির কথা ভাবি নাই, আমি অনেককে কিন্তু ব্লক মেরে দিয়েছি। অনেকে মনে করে যে ভিউ বাড়ানোর জন্য লাইভ করি, ভিউ বাড়ানোর জন্য ভিডিও ছাড়ি। ভিউ বাড়ায় লাভ কি? আমরা যে কথা বলি, এত রং ঢঙের ভিডিও রেখে মানুষ আমাদের এই দুই কথা বলা এইটা দেখে প্রচুর পরিমাণ ভিউ করে আমাদের ইনকাম হবে এই আশা যারা করে, এই ধরনের কথা যারা বলে তারা সবচাইতে বড় পাগল। আমাদের এই কথাতে ফেসবুক আমাদের ইনকাম দেয় না, একটি পয়সাও ইনকাম দেয় না। কিসের ইনকাম দিবে আমাদের? আমরা কি নাচ গান করি? করি না। নাচ গানের ভিডিওই মানুষ দেখতে চায় না। আর এই মুখ দিয়ে কথা বলা ভিডিও কে দেখবে? গ্রাম পুলিশ সদস্য কতজন আছে? আর যতজনই আছে অনলাইনে গ্রাম পুলিশ সদস্য, সবাই যে আমাদের ভিডিও দেখে আমাদের সাথে সংযুক্ত আছে এমনটি তো নয়। ধরুন 10,000 লোক গ্রাম পুলিশ সদস্য ফেসবুক চালাই, এই 10,000-এর ভিতরে 1,000 লোক ফেসবুকে মানে আমার ভিডিও দেখে বা আমার এই আইডির সাথে যুক্ত আছে। আমার মনে হয় 1,000 লোক নাই। যদি গ্রাম পুলিশ সদস্যরা সত্যিকারেই ফেসবুক চালাতো এবং আমাদের বিভিন্ন ভিডিও পোস্ট দেখতো, তাহলে যে ভিডিওটি তার কাছে সবচাইতে গ্রহণযোগ্য মনে হতো, তাহলে তো সেই ভিডিওটা ভাইরাল হয়ে যাওয়ার কথা। শেয়ার দিয়ে দিয়ে সেই ভিডিওটাকে ভাইরাল করে দেওয়ার কথা। দেখেন, আমি অনেককে আশার বাণী শুনিয়েছি, অনেকের কাছে মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বলছি। মিথ্যা আমি যে হারে বলেছি আমার চাইতে ডবল হারে মিথ্যা কিন্তু লাল মিয়াও বলেছে। লাল মিয়ার কোনো ভিডিও পোস্টে বা কোথাও গিয়ে তো আপনাদের সাহস হয় না বাজে একটা মন্তব্য করার। আপনারা এসে বাজে মন্তব্য করেন আমার ভিডিওতে, আমার কথাতে।
আপনি কি একবারও ভেবেছেন যে আপনি আমার উপযুক্ত কি না? আপনি আমার ভিডিওতে যে মন্তব্য করলেন বাজে একটি মন্তব্য, আপনি কি আমার উপযুক্ত? না আপনার পদ দফাদার, না আপনার শিক্ষাগত যোগ্যতা আমার সমপরিমাণ। আমার শিক্ষাগত যোগ্যতার চাইতেও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা বেশি হয়ে থাকে, তারপরেও আমি বলবো জ্ঞানের কাছে আপনি আমার কাছে কিছুই না। আপনি মাস্টার ডিগ্রি পাশ করে গ্রাম পুলিশে এসেছেন, কেন এসেছেন আমরা বুঝি না। অপার সম্ভাবনার দ্বার খুলে গেছে বাংলাদেশের। আজকে চৌকিদারি চাকরি করা লাগে না মাস্টার ডিগ্রি পাশ করে। গার্মেন্টসেও যদি আপনি চাকরি করতে যান, আজকে গার্মেন্টসেও আপনি 20,000 টাকা বেতন পেতেন। মাস্টার ডিগ্রি পাশ করে আজকে কোম্পানিতে চাকরি করলে আপনার বেতন 30,000 টাকা। আপনি আইছেন 6,500 টাকা বেতনে চৌকিদারি করতে গ্রাম পুলিশ বাহিনীতে। লজ্জা থাকা উচিত আপনার। আপনার মিয়া লজ্জা থাকা উচিত। এখানে এসে আপনি কমেন্ট করতেছেন বাজে কমেন্ট, আর ভাব দিছেন যে আমি সবচাইতে জ্ঞানী ব্যক্তি। আপনার ওই জ্ঞানে লাথি মারেন। আপনার সেই সক্ষমতা নাই জন্য আপনি আজকে এই চাকরিতে এসেছেন, এটা আপনাকে বুঝে নিতে হবে। এই চাকরিতে থেকে আপনাকে চেষ্টা করতে হবে। আমি যেমন চেষ্টা করেছি, রিপিটিশন মামলা করেছি, রিপিটিশন মামলা করেছিলাম আমি আমার অধিকার বলবতের জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনি কি করেছেন? আপনি বাজে মন্তব্য করছেন। আপনি তো কিছুই করতে পারেননি। কিছু ছিঁড়েছেন, আপনি ছিঁড়তে পারেননি, শুধু পারেন বাজে একটা মন্তব্য করতে। এখান থেকে বিরত থাকেন। গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য উন্নয়ন হতে চলেছে, ধৈর্য ধরেন। জবাব দেব, জবাব আসবে, জবাব দেব। আজকে যে সুযোগ সুবিধা ভোগ করছেন, আজ থেকে 10 বছর আগে এই সুযোগ সুবিধাও গ্রাম পুলিশ বাহিনীর ছিল না। যেটুকু এসেছে কর্মচারী ইউনিয়নের অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে পাচ্ছেন, সামনেও পাবেন। তাছাড়া বাকি যে নেতৃবৃন্দ আছে, কারোর মাধ্যমে কিছু পাবেন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহান আছে। যে মুখ দিয়ে যত কথাই বলুক, কর্মচারী ইউনিয়নের বাইরে গিয়ে কোনো নেতা আপনারা ভালো করে দিবে আমার বিশ্বাস হয় না। কারণ কর্মচারী ইউনিয়নরা জাগা মতো গিয়ে ধরাধরি করতে পারে, জাগা মতন গিয়ে নক করতে পারে। এই নেতারা কয়জন গিয়েছে বলেন? দেখান আমাকে। দেখাইতে পারবেন না। সর্বশেষ লাইভটি হয়তো এখনই শেষ করব। আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। আমরা বিগত দিনে দেখেছি বেতন ভাতা যখনই বৃদ্ধি হয়েছে তার চিঠি পেয়েছি আগস্ট সেপ্টেম্বরে গিয়ে। আগস্ট সেপ্টেম্বর মাসে গিয়ে আমরা চিঠি পেয়েছি। এই সপ্তাহ অথবা আগামী সপ্তাহের মধ্যেই ফাইনাল একটি খবর আপনারা পাবেন যে গ্রাম পুলিশ বাহিনীর জন্য কি নির্ধারণ করা হয়েছে, কি হতে যাচ্ছে, আমরা আসলেও কিছু পাচ্ছি কি পাচ্ছি না, এবং গ্রাম পুলিশ বাহিনীর পরবর্তী পদক্ষেপ কি, এ ব্যাপারে বিস্তারিত লাইভের মাধ্যমে আপনারা জানতে পারবেন, জানানো হবে আপনাদের। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশাই সকলের মঙ্গল কামনা করে এখানে এই লাইভটি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।